যখন কাছ থেকে দেখি তখন ভয় পাই না, যখন দূর থেকে দেখি তখনও ভয় পাই না। জীবনে এমন বন্ধু, এমন গুণী মানুষ কিন্তু খুব কম হয় যাকে ভয় না পেয়ে ভালোবাসা যায়। তেমনই একজন বিদগ্ধ মানুষ আমাদের সকলের প্রিয় শ্রীমতী লীনা গঙ্গোপাধ্যায়। আর আমার মনে পড়ে প্রথম তাকে দেখেছিলাম যেদিন, সেদিন ভালো থেকো ছবির লেখককে দেখেছিলাম। বুঝিনি যে তিনি এত বড় একজন মানুষ। খুব দূর থেকে দেখেছিলাম আমি, এবং ওই দেখাটা এখন আমি অনেক বেশি দেখি, কিন্তু ওই দেখাটা আমি কোনোদিন ভুলব না। আরেকটা কথা বলতেই হয়, ভালো মানুষ দেখি, ভালো কাজ হয়, কিন্তু ওই পরিসর, পরিবারটাকে বড় করে তোলা, আমি ভালো আছি, সবাই ভালো থাকুক, এই ভাবনাগুলো যার কাছ থেকে প্রতিদিন পাওয়া যায়, লীনা তেমনই একজন। আরো দুজন খুব প্রিয় মানুষ, গুণী মানুষ, তাদের ডেকে নিচ্ছি। শ্রীমতী রীতা দত্ত চক্রবর্তী, অভিনেত্রী, সুঅভিনেত্রী, তার কাজের ধারা অনেকটা বিস্তৃত। এবারে ডেকে নেব আরো একজন বিশিষ্ট মানুষ, ভাস্বতী ঘোষ। ওর সাথে চিনতাম হয়তো, কিন্তু আজ একটু নতুন করে আলাপ হলো। সংবাদ জগতের মানুষ, সংবাদ মাধ্যমের মানুষ, প্রিন্ট মিডিয়া, ডিজিটাল মিডিয়া, এখন TV9-এর বিরাট পদেও আছে। দেখতে ছোট্টখাট্ট হলে কি হবে, কাজটা বড়ই সামলায়, বড় কাজও সামলায়। আজকে যাকে নিয়ে গল্প, যার কথা শুনবো বলে আমরা এসেছি, আমাদের প্রিয় লেখক লীনা গঙ্গোপাধ্যায়। এবং রীতাদি এবং ভাস্বতী, ওরা দুজনে সূত্র ধরে দেবে কথার। আজকের এই অনুষ্ঠানটা একদম আয়নার মতন, আয়নার সামনে নিজেকে দাঁড়ানো, এবং সেই প্রশ্নগুলোই আমার দিক থেকে থাকবে যেগুলো একজন অভিনেত্রী হিসেবে এতদিন ধরে ওনার সঙ্গে কাজ করে আমার মনে যে কৌতূহলগুলো ছিল, এবং ভাস্বতীর দিক থেকেও সেরকমই কিছু। না, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি সাংবাদিক হিসেবে লীনাদির বেশ কিছু সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পেয়েছি, কিন্তু আপনাদের সাথে যেটা শেয়ার করার সেটা হচ্ছে আমি এত প্রশ্ন করেছি, এত উত্তর পেয়েছি, কিন্তু তারপরেও আসলে আমি যে জিনিসটা জানতে চাই, এত কি করে সফল একজন মানুষ, কি করে এত ঘন্টা কাজ করেন, কিভাবে এত ক্ষেত্রে এত ম্যাজিক তৈরি করেন, এইগুলো জানার আগ্রহ আমার এখনো রয়ে গেছে। কারণ আমি বুঝতে পেরেছি কিছু করেই আমি উত্তরটাকে খুঁজে বের করতে পারিনি। তো আমার নিজের জন্য এটাই উত্তরটা খুঁজে বের করারই একটা আড্ডা। প্রথম যে কথা সেটা হচ্ছে যে এই যে লেখার ভাবনা, এইটা কি তুমি ছোট থেকে মনে পোষণ করতে? দেখো, আমি আজ অব্দি কোনো কিছু হতে চাইনি এবং চাই না, মানে প্রত্যক্ষভাবে চাইনি কখনো। যা কিছু হয়েছে বাই ডিফল্ট হয়েছে, কোনোটাই কোনো প্ল্যান করে কখনো হয়নি। জীবন যেদিকে নিয়ে গেছে আমি বরাবর সেদিকেই গেছি। তবে হ্যাঁ, লেখার প্রতি একটা পক্ষপাত ছিল, কারণ আমি আমার মায়ের মৃত্যুর পর একটা মায়ের জেঠিমার কাছ থেকে একটা বাক্স খুঁজে পেয়েছিলাম, যার মধ্যে মায়ের অনেক লেখা ছিল। তখন জেনেছিলাম যে আমার মা লিখতেন। সেগুলো তার জীবৎকালে আমরা কিছু জানতেই পারিনি কখনো, কারণ আমার মা একজন না থাকার কথা হলেও একজন গৃহবধূ ছিলেন। তিনি খুব ভালো গান গাইতে পারতেন, কারণ ওস্তাদের কাছে নাড়া বেঁধে গান শিখেছেন অনেক বছর। তো সেটাও তিনি রক্ষা করতে পারেননি, কারণ আমাদের সমাজে, সংসারে এখনও হয়তো সেই চিহ্নগুলো আছে বা থাকে। সেদিন আরও অনেক বেশি করেছিল, আমার মার পক্ষে সম্ভব হয়নি। উনি যে লিখতেনও সেটা আমার জানা ছিল না, সেটা কিন্তু প্রথম জানি আমার মায়ের মৃত্যুর পর। এবং আমার মা খুব অল্প বয়সে মারা যান, 40+, মানে 41 পুরো হয়নি তখনও। তো সেই লেখা থেকে অনেক অংশ ছেঁড়া ছিল, অনেকটা মেলাতে পারিনি আমরা, কিন্তু সেই লেখা থেকে আর একটা মানুষকে আমি আবিষ্কার করেছিলাম, যিনি আমার মা এবং যিনি আমার মা নন, একজন আলাদা নারী। তো সেই দুয়ে মিলে একটা কোথাও তাড়না কাজ করেছিল। এবং ওই ছোটবেলায় যেমন হয় গল্প দাদুর আসর, তারপর যুববাণী, কলকাতা ক,
তো এইরকম তারপর লিটল ম্যাগাজিন এলো। আমার এক পিসেমশাই, তিনি এখনও জীবিত আছেন, তিনি পড়াতেন সেন্ট জেভিয়ার্সে, তার অনেক কন্ট্যাক্ট ছিল। তিনি একবার প্রথম বললেন যে তুমি তো একটু একটু লেখো, আমাকে একটা লেখা দাও তো। তখন আমি ক্লাস 10-এ পড়ি, বোধহয় 10 বা 11। তো উনি আমাকে পাইকপাড়ায় একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তার স্ত্রী কাগজ করেন, তার কাছে নিয়ে গেলেন। তাকে অনেক মানে রং চড়িয়ে বললেন যে খুব ভালো লেখে, আমি এর লেখা পড়েছি ইত্যাদি ইত্যাদি। এবং তিনি বললেন আচ্ছা। সেই লেখাটা প্রকাশ হলো, ঘরে বাইরে কাগজটার নাম ছিল, এটা আমার জীবনে প্রথম লেখা, মানে পাবলিশড প্রথম লেখা। এইরকম একটা শুরু ছিল আর কি। তো এটা যে কন্টিনিউ করব, এটা যে লিখবো, ভবিষ্যতেও যে লেখা নিয়ে এগোবো, এরকম কোনো প্ল্যান ছিল না, একেবারেই কোনো প্ল্যান ছিল না। আর ভাস্বতীর একটা প্রশ্ন অনেকদিন ধরে আমায়ও নানাভাবে জানার চেষ্টা করে, তুমি এত ঘন্টা কাজ করো কি করে? তার খুব সোজা উত্তর হচ্ছে, আমার কাছে সফলতা একটা মাত্র ধারণা, এর বাইরে কিছু নয়। কারণ আমরা জানি না, আজকে আমি যদি আমার এই এগিয়ে আসাটাকে বা পথ চলাটাকে সফলতা বলে ভাবো, আমার থেকে আরো অনেক বেশি সফল লোক আছেন দুনিয়াতে, তার থেকেও অনেক বেশি লোক আছেন, তাই তো? এর তো কোনো শেষ নেই। সুতরাং এই সাফল্য একটা ধারণা। রবি ঠাকুরের ওই কবিতার লাইন বা গানের লাইনটা আমার মনে পড়ে, দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে, গানের পরশ প্রাণে এলো, আপনি তুমি রইলে দূরে। সফলতাকে সত্যি কি কখনো ছোঁয়া যায়? সেই অর্থে আমরা কেউ সফল নই, এটার মধ্যে কোনো নেগেটিভ কথা নেই, কিন্তু আমরা এই চর্চাটা করি। আজকে আমি যদি না লিখতাম, আমি যদি একটা ভালো বাগান করতাম, তাহলে কি তুমি আমায় সফল বলতে না তো? তাহলে সোসাইটির কিছু ধারণা থাকে তৈরি করা, যে এটা হলে সফল, এটা হলে নয়, এইগুলো সাফল্যের মাপকাঠি। আমি বলছি, অমিতাভ বসে আছেন সামনে, খুব বিখ্যাত একজন শল্য চিকিৎসক। তিনি যখন একটা সাকসেসফুল অপারেশন করেন বা অপারেশন করে সাকসেসফুল হন, তার সেই মুহূর্তের যে আনন্দ, যারা এখানে, আমি গোয়েন্দাকে দেখছি, উনি একজন কবি, উনিও নিশ্চয়ই মনে মনে এটা ভাবেন যে আমি তখন না অনেকের থেকে নিজেকে আলাদা করে প্লেস করতে পারি আমার এই আনন্দটাকে। তুমি আমাকে অনেক কোটি টাকা দিলেও সেই আনন্দটা আমি তোমায় মানে কেউ আমাকে দিতে পারবে না। আমার কাছে ওই মুহূর্তটা যে আনন্দ এনে দেয়, যে বিশ্বাস এনে দেয়, যে ভরসা এনে দেয় নিজের উপরে, সেটাই যদি তুমি সফলতা বলো, তাহলে সেটুকুই। সকালবেলা উঠে আমরা সকাল থেকে রাত অবধি, ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমরা কিন্তু বিভিন্ন রোলে ম্যাজিক করতে করতেই যাই। কোনোটা ম্যাজিক হয়, কোনোটা হয় না, কিন্তু সবটাই ইটস অল অ্যাবাউট ম্যাজিক। তো যখন বুঝেছি যে আসলে জীবন সমান্তরালেও বয়ে চলে এবং ওটাই বোধহয় আসল জীবন, সেটা টেলিভিশনের হতে পারে। আমার পরবর্তীকালে উইমেন্স কমিশনের কাজ করতে গিয়ে দেখেছি ওটাই জীবন, আসল জীবনটা ওখানেই আছে। মাসকে আমি অসম্মান করতে পারি না, মাসের ইমোশন, মাসের প্যাশন, সবটাই যদি আমি তাকে অসম্মান করি, আমার নিজেকে অসম্মান করা হয়। তাই আমার মনে হয়েছে রিয়েলিটি একটা অন্য জিনিস, আর সেই রিয়েলিটিটাকে বারবার আমি চেষ্টা করেছি টেলিভিশনে আনার। যেহেতু টেলিভিশনের মাধ্যমটা আমার কাছে এসেছে, আমি চেষ্টা করেছি সেই গল্পগুলো বলার। তোমার সাথে কাজ করে আমার কোথাও একটা মনে হয় তোমার মধ্যে একটা বাউলপনা আছে, সেটা কি ঠিক? আমার সম্পর্কে আমার থেকে তো তোমরা বলতে পারবে বেটার, মানে তোমরা কিভাবে দেখছো আমাকে, আমি তো সত্যি জানি না, হয়তো আছে, হয়তো আছে। কারণ নিজে সেটা কখনো অনুভব করো? দেখো, মানে কি বলবো, নিজের সম্পর্কে যাই বলি না কেন সেটা খুব অস্বস্তিকর। না না, মানে তোমরা কাছ থেকে দেখেছো, তোমরাই যা অনুভব করো তাই বলো। হ্যাঁ, আমি অনুভব করি যে আমি প্রকৃতির মধ্যে গেলে খুব ভালো থাকি। আমার লেখালেখিতেও অনেকটাই প্রকৃতি থাকে, ভালো থাকে। আমি খুব, আমার মনে হয় আমি খুব রিফ্রেশড হয়ে গেলাম। আমি অনেকগুলো প্রোডাকশন হাউসে কাজ করেছি, তার মধ্যে লীনাদির অন্যতম। আমি যখনই অন্য অন্য জায়গায় কাজ করতে গেছি, যারা নতুন অভিনেতা আসেন বা অন্যান্য অভিনেতারা, আমি দেখেছি যারা কর্তৃপক্ষ, যারা এই অভিনেতা নির্বাচন করেছেন বা তারা কীরকম পাঠ করছে, কাজ করছেন, দেখছেন, তাদের দিক থেকে প্রচুর কিছু বলার থাকে, বিশেষ করে নতুন অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে। তাদের পোশাক, তাদের রেডি করা, আমি লীনাদিকে দেখেছি যে কথাটা উনি এইমাত্র বললেন, যে কোনো কিছুই মানে আমি ওইভাবে করি না। আসলে কোনোদিনও আমি দেখিনি
যে উনি ফ্লোরে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকেছেন, কোনো মাতব্বরি করেছেন, এই এটা নয়, এটা আমি এটা চেয়েছিলাম, এটা নয়, কখনো দেখিনি। আমি কোনোদিনও দেখিনি কেউ যদি খুব ভুলও করে, কেউ যদি খুব মনোমতো অভিনয়ও না করে, কখনো দিদিকে দেখিনি তার জন্য দুঃখ করতে। একবার আমি খুব মনের দুঃখে নিজেই বলে ফেলেছিলাম যে আমাদের শুটিংয়ের অনুসুয়া দিকে বা এরকম কাউকে, যে আমি না লীনাদির মতন ত্যাগী মহিলা জীবনে দেখিনি। ত্যাগী কেন? এত সুন্দর সিনটা লিখেছেন, কিন্তু ডিরেক্টর কি খারাপ করে শ্যুট করলেন। আমি হলে তো খুব রেগে যেতাম। লীনাদি না এগুলোতে কিচ্ছু মনে করেন না, কিচ্ছু বলেন না। এই যে মানুষের মানে উনি যা পাচ্ছেন, কতখানি পাচ্ছেন, কি পাচ্ছেন না পাচ্ছেন, এটা নিয়ে ওনার কাছে কোনো হিসেব আলাদা করে কেউ পাবে না। তেমনি ওই বাউল কথাটা এই জন্যই বললাম যে প্রাকৃতিকভাবে যা কিছুই ঘটুক বা প্রকৃতির সঙ্গে যা যোগাযোগই থাক, ব্যক্তিগত জীবনে আমি যতবার দেখেছি, আমি কখনো দেখিনি ম্যাক্সিমাম ঠোরে বসে একটু বলেছে যে এই ওর না এই জায়গাটা একটু ঠিক করে নিতে বলো, এই জায়গাটা ঠিক হয়নি। তুলনামূলকভাবে অন্যান্য জায়গায় যা দেখেছি, আমার বারবার মনে হয়েছে দিদি ভীষণ আসলে একজন বাউল, যার সঙ্গে কোনো কিছুর খুব বেশি সব কিছুতেই আছেন কিন্তু কিছুতেই নেই, একটা ডিট্যাচমেন্ট কোথাও কাজ করে ওনার দর্শনে বলে আমার মনে হয়েছে। তোমার জীবনটাকেই মেয়েদের অ্যাঙ্গেল থেকে দেখা, একটা মেয়ে তার লড়াই, তার শ্বশুরবাড়ি, তার পরবর্তী জীবন, ইভেন তার ছেলের সংসারে তার স্থান, প্রত্যেকটা স্টেজ তোমার বিভিন্ন গল্পে যেভাবে আসে, সেইটা একটু জানতে ইচ্ছে করে। যে এর দুটো কারণ আছে এই মেয়েদের লেখা সংক্রান্ত। এক তো আমি নিজে মেয়ে, আমি একজন মেয়েকে যতটা চিনি নিজেকে দিয়ে ততটা, আর আমাদের সমাজে অনেক বেশি বন্ধুত্ব হওয়ার সুযোগ থাকে মেয়েদের সঙ্গে পুরুষের চাইতে। তো সেক্ষেত্রে একজন মেয়েকে আমি যতটা দেখেছি, জেনেছি, চিনেছি, একজন পুরুষকে ততটা নয়। আর মেয়েদের মধ্যে আমি বিশ্বাস করি অনেক বেশি শেড, মানে পুরুষের থেকে শেডগুলো অনেক বেশি। পুরুষ যদি খুব সোজা সাপটা হয় না, নানাভাবে নানা শেড থাকে, নানা রকম স্তর থাকে। তো সেইটা খুব ইন্টারেস্টিং, এই লেয়ারগুলোকে বার করতে চাওয়াটা, এটা আমার মনে হয় যে এটা পারাটা কঠিন, চেষ্টা করি আর কি, নিজে মেয়ে বলেও খানিকটা রিলেট করা যায়। আর একটা হচ্ছে চ্যানেল, আমাদের সব কিছুরই তো একটা স্ট্র্যাটেজি থাকে, এটাও একটা বাণিজ্যিক মাধ্যম। যে মেয়েরা, সোজা কথাটা হলো, যে মেয়েরা টেলিভিশন দেখেন, পুরুষরাও দেখেন, ডেফিনেটলি আমাদের কাছে তার ডেটা থাকে। কিন্তু যে মেয়েরা টেলিভিশন দেখেন তারাই কিন্তু প্রসাধনী ব্যবহার করেন, তারাই কিন্তু বাড়ির ঘর সংসারের জিনিসপত্র ব্যবহার করেন, নানা রকম গেজেটস ব্যবহার করেন, বাড়িতে যা যা দরকার হয় এইগুলো কিন্তু বিজ্ঞাপনে আসে। এই তাদের দেখা দিয়ে কিন্তু বিজ্ঞাপনটা নির্দিষ্ট হয়। অর্থাৎ তাহলে বিজ্ঞাপনটা কারা দিচ্ছেন? আসলে মেয়েরাই দিচ্ছেন। একজন পুরুষ কখনো রেকমেন্ড করবেন না, ঘর সংসারের ব্যাপারটা মেয়েরাই সামলান। আর সেই কারণেই মেয়েদের গল্প বলাটা বাধ্যতামূলক টেলিভিশনে। সিনেমায় তুমি উল্টোটা করতে পারো, কিন্তু টেলিভিশনে নো। এই গল্প বলার ক্ষেত্রে আমি একটা জিনিস জানতে চাই, তুমি যখন লিখতে বসো, তুমি তো নিয়মিত ধারাবাহিকের এপিসোড লিখছো, আবার তুমি গল্প লেখো, উপন্যাস লেখো। আমরা দেখি যে সেই গল্প উপন্যাস অনেক সময় অনেক কাগজে প্রকাশিত হয়েছে, তুমি বই আকারে প্রকাশিত হয়েছে। তোমার নিজের কাছে নিজের প্রতি কোনো বার্তা থাকে কিনা? এই দু ধরনের লেখাকে তুমি কোনোভাবে আলাদা করো কিনা, নাকি তুমি মনে করো যে আমি একটা গল্প বলতে চাইছি, শুধু সেই ভাবনার থেকে তুমি? না, একদম আলাদা করি। আচ্ছা, একদম আলাদা করি, দুটো মাধ্যম আলাদা। তো তুমি যখন কাগজে কলমে কিছু লিখছো, একটা বই হচ্ছে যেটা, সেটা তো কখনো স্ক্রিপ্টের কন্টেন্ট বা স্ক্রিপ্টের মতো করে লিখতে পারবে না, তাহলে তোমার প্যাটার্নটাই বদলে যাচ্ছে। তো সেখানে দুটো বিষয় ডেফিনেটলি আলাদা। আর আমি যে বললাম যে এই লেখাটা অনেক মাসি, টেলিভিশন লেখাটা, আর বাকি যে লেখা বা অন্য ধরনের যে লেখার কথা তুমি বলছো, গল্প উপন্যাস, যেটুকু যা লিখি সেটা অতটা মাসি নয়। ক্লাসিক কথাটা আমি বলতে চাই না, কারণ আমার কাছে এটা অনেক বড় কথা আমার পক্ষে বলা, কিন্তু সেটা মাসি নয়। তো সেই কারণে দুটো লেখার প্যাটার্ন আলাদা। হয়তো ইনসাইট এক, ভেতরে জার্মটা এক। আজকে যদি শ্রীময়ী নিয়ে আমি লিখি, টেলিভিশনে যেভাবে লিখেছি সেভাবে হয়তো আমি উপন্যাসে লিখবো না, বা লেখাও আছে সেভাবে লেখা হয়নি।
তো এই দুটো প্যাটার্ন এইভাবে বদলে বদলে যায়। লীনাদির ক্ষেত্রে অনেকগুলো মানে বৈশিষ্ট্য যেটা অন্যদের থেকে একদম আলাদা। এই যে চরিত্র নির্বাচন করা হয়, বিভিন্ন হাউসে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা লোক থাকে। লীনাদির হাউসে লীনাদি একাই সব করেন। পোশাক উনি বলে দেন কি পরবো আমরা, মূল ধারণাটা ওনার কাছ থেকে আসে। দ্বিতীয়ত এই যে কে কোন চরিত্রে যাবেন, কে কোন চরিত্রে অভিনয় করবেন, সেইখান থেকে শুরু করে মানে পুরো যোগ্যটাই ওনাকে সামলাতে হয়। অফিসিয়াল যদি কিছু আমি জানি না লীনাদি করেন কিনা। চরিত্র নির্বাচনের ক্ষেত্রে সত্যি সত্যি, যেমন আমি বলছি কার কাছে কই মনের কথা, যে চরিত্রটা আমি না অন্য কাউকে বসাতেই পারিনি, মানে শাশুড়ির চরিত্রে। এবং তুমি জানো যে আবার সেই সাকসেসফুল কথাটা এসে যাচ্ছে, মানে তুমি কি সফলভাবে চরিত্রটা করেছিলে, পোর্ট্রে করেছিলে, সেটা লোকজন বলেছে, মানে তুমি স্বীকার না করো, অসম্ভব সফলভাবে লোকজনের মন্তব্য বলছি। সেই জায়গাটা না খুঁজে বার করা, যে আমি সত্যি ওকে ছাড়া এই চরিত্রটা অন্য কাউকে ভাবিনি, ভাবতেই পারিনি। এবং ও এত ভালো করেছিল সেটা। তখন তো তোমরা জানো যে কিরকম একটা আলোড়ন তৈরি হয়েছিল মনের কথা নিয়ে, এবং সবের মিষ্টিতে না লেখা হয়েছিল অনেক অনেক জায়গায়, চ্যানেল থেকে সেই ছবি তুলে তুলে পাঠাতো কার কাছে কই মনের কথা। তো ও একটা মেজর পার্ট নিয়েছিল তাতে, এই শোটা সাকসেসফুল হওয়ার জন্য। এরকম ওর কথা আমি বললাম, এরকম অনেক চরিত্র আছে যে এখানে দাঁড়িয়ে আছে দিগন্ত বাগচি। জলনুপুর বলে একটা সিরিয়াল হতো, সেখানে শুভ চরিত্রটা করেছিল, খুব খেকুড়ে বজ্জাত একটা ছেলে আর কি, উকিল কিন্তু কোনোদিন কোর্টে যায় না, এবং খালি বাড়িতে মানে খুব বাজে রকম আর কি, স্বার্থপর, কারুকে প্রাপ্য সম্মান দেয় না। সেই চরিত্রটাও কিন্তু আমার মনে হয়েছিল ওটা দিগন্ত ছাড়া কেউ পারবে না। ভেতরের মানেটা তোমরা বুঝে নাও। থিয়েটার যখন প্রথম মহিলারা অভিনয় করা শুরু করেন, তখন থেকেই তো তারা মানে নিষিদ্ধ পল্লীর মেয়ে হওয়া সত্ত্বেও গিয়ে একজন গুরুর কাছে প্রথমে শিখতেন। তারা পড়তে জানতেন না, শুনে শুনে শিখতেন, ভার্স তারা পাঠ করতেন, অভিনয় করতেন, বিখ্যাত বিখ্যাত অভিনেত্রী। অথচ টেকনিক্যালি তৈরি হওয়া, ফিজিক্যালি তৈরি হওয়া, এগুলোও যেমন গুরুত্বপূর্ণ, অভিনয়ের যে বাকি 5টা আঙ্গিক, সে কিভাবে দাঁড়াবে, কিভাবে কথা বলবে, কিভাবে উচ্চারণ করবে, কোনটা সঠিক উচ্চারণ কোনটা নয়, কিভাবে কাব্য বলে, কিভাবে গদ্য বলে, কিভাবে পদ্য বলে, এগুলো শেখার প্রতি আগ্রহ যেন দিনকে দিন আরো কমে গেছে। একদম একদম তোমার সঙ্গে আমি সহমত। একটা সময় আমি নিজে দেখেছি সিনিয়ররা কিন্তু পাঠ করলে অন্যরা বসে দেখতো, এরাই দেখেছে, সাবুদি টাবুদিরা যখন পাঠ করতেন এরা বসে দেখতো, আমি দেখেছি নিজে যখন যতটুকু গেছি। তো এটা তো একটা সংস্কৃতি, এটাই তো শিক্ষা, গুরু পরম্পরা। ছোটদের তো আমি বলবো মানে ওরা ভীষণ লাকি যে এদের মতো মানুষদের পাচ্ছে, তাদের সঙ্গটা নেয় না কেন, এইগুলোও কিন্তু শেখার। আর এইসব কারণেই অভিনয়ের জায়গাটা খুব দুর্বল। আমার প্রশ্ন, এই প্রজন্মে যারা যারা আসছেন অভিনয় করতে, তাদের ক্ষেত্রে মানে পেশা যারা করতে চাইছে, আমার বক্তব্য যে পেশাটা কি সত্যি এই মুহূর্তে করাটা খুব মানে সোজা কাজ একটা? না, একেবারেই সোজা কাজ না, খুবই অনিশ্চিত একটি পেশা। সেটা এই মুহূর্তে না, চিরকালই ছিল, চিরকালই থাকবেও। এটা কখনো তোমাকে এই সিওরিটি দেবে কি যে তুমি ওই যে আবার সেই সফলতার ধারণায় চলে যেতে হবে? তো সুতরাং এই সিওরিটি কখনো তুমি পাবে না। কিন্তু তুমি যদি তোমার প্যাশনটা এটাই থাকে যে আমি অভিনয় করব, আমি মনে করলাম যে আমি চাকরি ছেড়ে দিয়েছি, আমি লিখবো, তা আমি তো জানতাম না যেদিন আমি চাকরি ছেড়ে দিই সেদিন আমি 0 ছিলাম, পরের মাসে আমি কি পাবো আমি জানি না। আর তখন আমাদের নিজস্ব অফিস হয়নি, কিছু হয়নি, একটা মানে ফ্লোর যেখানে, সেখানকার একটা অফিসে আমরা বসে কাজ চালাতাম। হ্যাঁ, এবং ওই শশা আর মুড়ি খেতাম। এখনো যে মানে অন্য কিছু খাই তা নয়, বলছি সেই স্ট্রাগলের দিনগুলো তো আমার চাকরি পাওয়ার 16 বছর পর, এটা তো একদিনে চাকরিটা ছাড়া হয়ে গেছিল। তখন আমি জানতাম না যে আমি পরের মাসে কি করব, কি পাবো। তো সেই কোথাও একটা বাজি তো ধরতে হয় যে যদি আমি একে ভালোবাসি। আমরা বাংলার অনেক অভিনেতা অভিনেত্রীদের দেখি, এখানে হয়তো একটা সিরিয়াল করেছে বা দুটো, তাদের ইচ্ছা হচ্ছে হিন্দি সিরিয়াল করার বা বলিউডে গিয়ে কাজ করার, তাদের প্রস্তুতিটা কিরকম হওয়া উচিত বলে? না, বলিউডে কাজ করতে চাওয়ার মধ্যে কোনো অপরাধ নেই। প্রত্যেক মানুষ চায় তার জীবনে আরো বৃহত্তর মানে ক্ষেত্রে সে যাক। আমরা যখন এতদিন পরে এসে এটাকে করতে চাইছি, তার মানে কি, তারা বাচ্চারা তাদের তো থাকবেই।
তার জন্য কিন্তু আমি বলছি না, দেখো আমি অনেক বাঙালি বাংলার থেকে লোকজন নিয়ে কাজ করছি, কিন্তু তুমি দেখতে পাচ্ছ, এবং তোমাদের শুনে ভালো লাগবে যে তাদের মধ্যে অনেকেই বেশ নাম করেছে। কিন্তু কি জানো তো, বাইরের যে ব্যাপারগুলো যেগুলো আমি বললাম, যে শুটিংটা আটকাবে না কখনো, টাইমলি আসবে। এখানে আমি দেখেছি এত বছর 19 বছর কাজ করে একটু নাম পেয়ে গেল, আমি জানি না কোনো হিরো হিরোইন আছে কিনা, অনেকে থাকার কথা, যদি থাকে শুনলে আমার ভালোই হবে, বরং একটু যদি নাম ডাক হলো তারপরেই সে এমন তার ট্যান্ট্রাম শুরু হয়ে গেল, সে দেরি করে, প্রথম হচ্ছে দেরি করে আসতে শুরু করলো। আমাকে একটা প্রশ্ন তারা করে যে বেশিরভাগ সময় দেখি সাহিত্যিকদের বা পড়ি যে কোথাও চলে যান, তারা কিছু লিখবেন, একটা বড় কিছু সৃষ্টি করবেন, একা থাকাটা ভীষণ জরুরি হয়ে যায়। তুমি যখন লেখক, তোমার লেখক সত্তা, সেও কি কখনো কখনো একাকিত্ব চায়? একাকিত্ব চাই শুধু না, আমি একা থাকতে ভালোবাসি। সেটা কিরকম, সবার মধ্যে একা। আমাকে দেখে হয়তো মনে হতে পারে যে খুব সকলের সঙ্গে থাকছি, সেটাও যেমন, আমি কিন্তু চাইলে তার মধ্যেও একা হতে পারি, একা হয়ে যাই। এবং বাড়িতে অনেক লোক থাকবে, কিন্তু আমার স্পেসটা কেউ সবসময় অকুপাই করবে না, এইটা হচ্ছে আমার ইচ্ছে, পছন্দ আর কি। আমি সেভাবেই সামলে নিই পুরো ব্যাপারটা। দিদি, যখন তুমি কোনো চরিত্র লিখছো, যখন তুমি কোনো গল্প লিখছো, কোনো উপন্যাস লিখছো, তখন একরকম, কিন্তু যখন তুমি মহিলা কমিশনের খুব গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে আছো, তখন তোমার যে সাহিত্যিক সত্তা বা শিল্প সত্তা, তার কি কখনো মনে হয় যে আমার পলিটিক্যালি কারেক্ট থাকা দরকার, নাকি মনে হয় যেটা সত্যি আমার কাছে সেটা বেশি জরুরি? না, সবসময়ই মনে হয় যেটা সত্যি সেটাই আমি বলবো, সেটাই আমি করব, কারণ আমার ব্যক্তিগতভাবে কিছু পাওয়ার নেই। আমার কোনো রকম সত্যি অর্থে কোনো ইন্টারেস্ট নেই। ইন্টারেস্ট অর্থে এখানে আগ্রহ কাজের প্রতি বলছি না, মানে সত্য গোপন করার কোনো ইন্টারেস্ট আমার নেই। মানে সাঁওতাল মেয়ে বা গ্রাম্য মেয়ে, তার জীবন, তার ভাষা নিয়ে বললেন, তো আপনি কি ওই জীবনটা সামনে থেকে প্রত্যক্ষ করেছেন বলে ভীষণভাবে, কারণ আমি শান্তিনিকেতনে অনেক দিন পড়াশুনো করেছি। আমার খানিকটা রিসার্চের কাজ ছিল শান্তিনিকেতনে, ওখানকার একটা স্কুলে, একটা এনজিওর স্কুল, আমার মাস্টারমশাইয়ের সঙ্গেই আমি সাঁওতালদের স্কুল দেখার সুযোগ পেয়েছি। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন তাহলে লীলার জন্য করাই যায়, তার মধ্যে স্পেসিফিক্যালি যদি বলা হয় বিশেষভাবে যে চলচ্চিত্র ছেড়ে দিচ্ছি, তারপরে ওর যে প্রশাসনিক এবং সাংগঠনিক কাজ সেটাও ছেড়ে দিচ্ছি, এটার পরেও সাহিত্য চর্চার জন্যে লীনা কতখানি ভাবতে পারে এবং কতখানি মন দিয়ে লিখতে পারে, এই প্রশ্নটার একটা উত্তর তুমি দাও। না, আমার যদি আমি ছেড়ে দিতে পারতাম অন্য সব কিছু, এক এক সময় মনে হয় তাহলে পুরোটাই লিখতে পারতাম। তো ছাড়তে চাইলেও অনেক সময় ছাড়া পাওয়া যায় না, তো আটকে থাকি আমরা। তো সেটা সত্যি সত্যিই মনে হয় যে, বিশেষ করে তোমাদের এই যে এত কথা শুনি, এই আমি লিখতে বসেছি এখন সকালবেলা, নিয়ম করে লেখা, তো এইগুলো খুব ইন্সপায়ার করে আমাকে। আমারও মনে হয় যে আমি যদি পারতাম, আমি লিখি, আমাকেও নিয়ম করেই লিখতে হয়, কিন্তু সেই লেখাটা টেলিভিশনের লেখা। আমার মনে হয় আমি যদি আরও সময় পেতাম, আমি সর্বসময়ের শুধু লেখক হতাম। এটা তো ডিজায়ার আছেই, ভালো লাগে বলে, আর কোনো কারণ নেই, ভালো লাগে। আমি লেখায় কিছু কিছু মহৎ সৃষ্টি করতে পারবো কিনা আমি জানি না, আমি সেরকম ভাবিও না, কিন্তু আমার ইচ্ছে করে লিখতে। একটা সময় ইচ্ছেটা হারিয়ে গিয়েছিল, কিন্তু আবার যখন নতুন করে ইচ্ছে হচ্ছে, তখন মনে হয় যদি সময় পেতাম আরও লিখতাম।